আইসিএস, আইপিএস, আইএএস তৈরি করতে হয়, সেখানে সততা শেখানো হয় না। সেখানে সততা শেখানো হয় না। আমি জানি না সিলেবাসে কি থাকে, কি করে অঙ্কে ভালো মার্কস করবো, দিয়ে আমি হাই ডিগ্রি পাবো, কি করে অঙ্কের মধ্যে দিয়ে আমি 2 দুগুণে 4 কোটি টাকা হাঁটাতে পারবো। কোন একটা ব্যাকলগে কিছু কাউকে সুযোগ দিয়ে আমি তাকে একটা সুযোগ দিয়ে দেবো, তারপরে আমি তার কাছ থেকে অনেক টাকা ঘুষ পাইয়ে নিয়ে। সিলেবাসে কি থাকে না অনেস্টি, পিওরিটি, সততা, ভদ্রতা, সিলদানা সোজা রেখে থাকার কথা কি থাকে না? দুঃখের বিষয়, এই প্রাসঙ্গিক জায়গায় দাঁড়িয়ে বলছি, এখানে জায়গার নাম রয়েছে কাল্লা এবং পাশায় রয়েছে বর্ধমান। কাল না কথার মানে কি জানে? কাল না বর্ধমান এগিয়ে যাও। বর্ধমান কথার মানে হচ্ছে এগিয়ে যাওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া। উই আর ইন্ডিয়ান, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পূর্বের দিকে এগিয়ে যেতে হবে, পিছনের দিকে নয়, পশ্চাতের দিকে নয়। তাই কাল না আজই এই বর্ধমান, সেই জায়গার বাসিন্দা আমরা, সেই জায়গার বাসিন্দা আমরা আদিবাসীদেরকে বলছে তোমরা পিছিয়ে যাও, আমরা এগিয়ে যাব। এবং আরো আশ্চর্যের বিষয় এই যে, যেখানে মানুষ আশা করে যে আমি এখানে গিয়ে আমি বিচার পাবো, বিচার প্রার্থনা করবো, যেখানে মানুষ মৃত হলে, সন্ত্রস্ত হলে, কষ্ট পেলে, দুঃখ পেলে, নির্যাতিত হলে, তারপরে কেউ খুন হয়ে গেলে, মার্ডার হয়ে গেলে, কোথাও ফেলার জায়গা নেই, কেনার জায়গা নেই, মানুষ তাদের এত হলে তাড়িয়ে যায়, চিবুক করে একটাই জায়গা থাকে, জজ সাহেব আমাকে বাঁচান। বড় কষ্ট হয়। এই জজ সাহেবের পাশে দাঁড়িয়ে এমন একটা বিল্ডিং, সেই বিল্ডিং থেকে এই সমস্ত অনীতিমূলক, সংবিধান বিরোধীমূলক কাজগুলো হয় কি করে? কি করে এত সম্ভব হয়? একজন যেখানে একজন মহানয়ী শাসন ব্যবস্থার একজন থাকেন, শাসক থাকেন, যেখানে বিচারক থাকেন, সেইখানে দাঁড়িয়ে অন্যায় অপমানমূলক কাজকর্ম চলে, আর কেউ এসে এখানে অন্যায় ভাবে বোঝা চাপিয়ে দিয়ে বলবে অন্যায় কাজ করুন, অসৎ কাজ করুন, ভ্যাকেন্সি তৈরি করুন, আপনাকে ঘুষ দেবো, টাকা দেবো, না হলে অন্যায় ভাবে রাজনৈতিক ভাবে আপনাকে দাবি আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়ার সুযোগ। তারপরে এত ভয় কেন বসায়? এত পুলিশ প্রশাসন পাশে রয়েছে অফিসের সঙ্গে, এত বিচার ব্যবস্থার এত জজ সাহেবরা রয়েছেন, বিভিন্ন অফিস থেকে এসটি সার্টিফিকেট বেরিয়ে যায়, ফেক এসটি সার্টিফিকেট বেরিয়ে যায়। ওনারা তো হয়ে যান, ওনারা বলেন যে আমাদের হাত পা বাঁধা, আমাদের হাত পা বেঁধে দেওয়া আছে, রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করছে। তখন আমরা বুঝে গেছিলাম, তারপরে চাপ দিলে অন্যায় করা যায়, চাপ দিলে অন্যায় করানো যায়। তাই আদিবাসী সমাজও সেই ব্যবস্থার রাস্তায় এসেছে। আদিবাসী ব্যবস্থা, আদিবাসীরাও তাই আজকে আর সরলতার দিকে নয়, সহজতার দিকে নয়, আদিবাসীও তাই আজকে চাইছে কি একটা পেশার তৈরি করার জন্য। আর সেই পেশার যদি বাকবিতণ্ডায় না হয়, বাকযুদ্ধে না হয়, যদি না কাজ সামলায়, তাহলে এই ঝান্ডা শুধু নয়, এই লাঠি শুধু নয়, আগামী দিনে তীর ধনুক করে থাকবেই। আমরা ক্ষুদ্র, আমরা ছোট্ট, এটা সবাই বলে, এই টাইনি জিনিস, একটা ছোট্ট জিনিস কি করবে ভারতবর্ষের পক্ষে? তাই এদের অগ্রগতি না হলেও চলবে। আমরা জানি আমাদের অগ্রগতি, আমাদের হোক বা না হোক, আপনারা আমাদেরকে মারতে পারবেন না, আমাদের শেষ করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না। আপনি চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনি শুধু সুযোগ পেলেন, আপনি শুধু স্বাচ্ছন্দ্য বলেন, আপনি শুধু বসে বসে ফ্যানের পাখার হাওয়া বলেন, এসির হাওয়া বলেন, কিন্তু আসল কাজটি আপনি করতে পারেন না। আপনাকে বাথরুমের কাজ করাতেই হবে, আপনাকে থালা মাটি বাসন ধোয়াতেই হবে, আর তার জন্য আদিবাসীকে আপনি বাঁচাবেন। অবশ্যই বাঁচাবেন, এটা আমরা জানি। কারণ সেই দিন প্রস্তুত থাকবেন, আপনি যদি আজকে শুধুমাত্র আদিবাসীকে সেই অর্থে, সেই হিসেবে দেখতে চান, তাহলে আপনি জানেন সেই দিন আপনার খাবারে, সেই দিন আপনার বিভিন্ন শাক পোশাকে কাটা থাকবে না তো, সেই দিন আপনার খাবারের মধ্যে বিষ থাকবে না তো, সেই দিন আপনি যে গুড়টা খাবেন সেই গুড়টা কত বাতায় খাবেন তো, আমরা কুকুর গুলোদের গু মিশিয়ে দিয়ে আপনার কাছে হাজির করবো, সেইটাই আপনাকে সহকাল জানি। আপনি চোখ বন্ধ করে সেই কাজটা আমাদেরকে দেবেন। আর এই যে অপরাধগুলো, কাজগুলো ঘটে চলেছে, এই কাজগুলো আমি চাইবো কেউ যদি দিদিরা থাকেন, আমরা অনেক মানুষ আছি, এখান থেকে ভাষণ না দিয়ে আমরা চলুন গঙ্গায় যাবো, আর গঙ্গা থেকে জল তুলে নিয়ে অফিস থেকে ধুবো। গঙ্গা নাকি পাপকে ধুয়ে মুছে সাফ করতে পারে, গঙ্গা নাকি পাপটাকে মুছে সাফ করে দেয়। এটাই
থেকে প্রণাম থেকে বলবো, হে মা, হে দেবী, আপনি আপনার পবিত্রতায় এই সমস্ত নোংরা কাজ খুঁজে জায়গাগুলো থেকে হচ্ছে, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে সেইখানে আপনি সেটাকে পবিত্র করুন, তাদের শিক্ষা দিন আপনার পবিত্রতায়। মানুষ মাত্রই ভুল করে, তাদেরকে আমরা গঙ্গায় জলে ডুবিয়ে আনতে চাই। এই যে কুকুর, এটা থেকে মনে পড়ে গেল কি জানেন, একটা মা, একটা মানুষের মা, মানুষের একটা বাচ্চা, সেই বাচ্চা খালি কাঁদছে। বাবা আসে দেখে, মা তো ঠিকই আছে, বাচ্চা কেন খালি কাঁদছে কেন? বাচ্চার বয়স হবে, সে উপরের দিকে উঠতে চায়, সে বড় হতে চায়, সে স্বপ্ন দেখতে চায়, কিন্তু তার স্বাস্থ্য হচ্ছে না, ফিগার হচ্ছে না। কারণ কি জানেন? তার ফিগার হচ্ছে না সেই মানুষের বাচ্চাটার। কুত্তার বাচ্চা আছে, সেই মায়ের দুধটা খেয়ে যাচ্ছে। জানোয়ারের বাচ্চা আছে, সেই দুধটা খেয়ে যাচ্ছে। শুয়ারের বাচ্চা আছে, সেই দুধটা খেয়ে যাচ্ছে জঙ্গলি জানোয়ারেরা। তাই মানুষের বাচ্চাটা বাড়তে পারছে না দাদা ভাই। কুকুরটা দেখে মনে পড়ে গেল, আমি কোনো মানুষের কথা বলতে পারছি না। তাহলে যারা এই ধরনের কাজগুলোর সঙ্গে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, আপনাদেরকে সাবধান করে দিয়ে বলছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আমি নদীপুর স্কুলের ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের অ্যাসিস্ট্যান্ট টিচার। যতই ঝড় আসুক, যতই এই প্রতিকূলতার সৃষ্টি হোক, যতই মেঘ করুক, আর যতই বৃষ্টি আসুক, আমি আর লেখাপড়া শিখেছি। আমার কাছে ছাতা নেই, কিন্তু এডুকেশন আছে। আই হ্যাভ এডুকেশন। I don't need umbrella to protect this situation. আমার বুকে বোট আছে, তাই এই ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তিকে আমি অতিক্রম করতে পারি। আমাকে বাধ্য করবেন না, আমি আজ শুধু মাস্টারদা আছি, আমি শুধু আজকে সংগ্রাম আছি। আমার লোকেরা আমাকে শুধু মাস্টারদা হয়ে বলো, আমাকে আপনারা বাধ্য করবেন না। কেউ আমাকে বলে কোনো একদিন বলুন মাস্টারদা সূর্য সেন, আপনি আমাকে এটা বাধ্য করবেন না। কেউ যেন আমাকে একদিন বলে মাস্টারদা সূর্য সেন, কারণ মাস্টারদা সূর্য সেন একদিন করেছিল চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, অস্ত্র লুট করেছিল ইংরেজদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে। তাদের কাছে, ভারতীয়দের কাছে অস্ত্র ছিল না, লড়াই করানোর সরঞ্জাম ছিল না, ঠিক আজকের মতো, ঠিক আমাদের মতো। আজকে যেমন আমাদের কাছে শুধু তীর ধনুক ছাড়া কিচ্ছু নেই, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করছি, তেমনি একদিন ওই মাস্টারদা সূর্য সেনের মতো সেকে দিকে যেগুলো অস্ত্রাগার আছে সব জায়গা থেকে অস্ত্র লুণ্ঠন করবো। আর আমার মানুষকে, আমার ভাই বন্ধুগুলোকে বলবো, ভাই সরলতার জায়গা আর নাই, পিওরিটির জায়গা আর নাই, অপবিত্রতার জায়গা এটা। পবিত্র মানুষের নাম নেই। আর তা না হলে এই বিশাল ভারতবর্ষের এত সম্পত্তি, আমার ভারত মাতা কি গরিব নাকি? আমার ভারত মাতা কি সম্পত্তি নেই নাকি? আমার ভারত মাতার কি ঐশ্বর্য নেই নাকি? সব আছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই আদিবাসীদেরকে কেন বঞ্চিত করতে হবে? এই আদিবাসীদেরকে কেন নিপীড়িত করতে হবে? কেন ডিপ্রাইভ করতে হবে? কারণ একটাই, ওরাই তোমাকে শিখিয়ে দিয়েছে, ওইসব লোকই তোমাকে শিখিয়ে দিয়েছে তুমি হচ্ছে প্রিয়, তুমি হচ্ছে সৎ, তুমি হচ্ছে ভদ্র। তুমি কত ভদ্র, তুমি তীর চালাবে, তোমরা হত্যা করতে পারো না। তুমি এত ভদ্র, তুমি চুর করতে পারো না, চুর করো না। এই লড়াই হচ্ছে, ওখানে আদিবাসী যায় না, তুমি যেও না। এই ছোট্ট ব্যাপার, ক্ষুদ্র ব্যাপার মণিপুরে উলঙ্গ করেছে, এটা তো নিহত ক্ষুদ্র ব্যাপার। উলঙ্গ করেছে, সে এত বড় মহান দেশে একটা দুটো ছোট্ট ঘটনা তো ঘটতেই পারে। এমন প্রশংসা করে দিয়েছে, এমন প্রশংসা করে দিয়েছে, এমন বাহ করে দিয়েছে, আদিবাসী আমাকে, আমার বুকটা চড়া হয়ে গেছে। তাই তো আমি অন্যায় করব না। কিন্তু বন্ধুগণ, যে জায়গাতে অন্যায় ছাড়ার কিছু নেই, যে জায়গায় দাঁড়িয়ে সততার টিকি খুঁজে পাওয়া যায় না, সেইখানে আপনি সততা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবেন? লড়তে পারবেন না। একটা দুটো সততাতে কাজ হবে না বন্ধু। আমরা সংখ্যায় কম, এই জন্য এরা ভেবে রেখেছে এদেরকে যেমন তেমন করে হোক ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, ডিলিট করে দিতে হবে। কারণ আমাদের এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। ফেক এসটি কথাবার্তা টিভিতে ছড়িয়েছে, ফেক এসটিদের সোশ্যাল মিডিয়াতে রমরমা এটাও ছড়িয়ে পড়েছে। তারপরে এসডিওরা জানেন না, বিডিওরা জানেন না, জজ সাহেবরা জানেন না। এটা আমাদের কষ্ট কল্পনা করতে হবে। এসডিও সাহেব কথার মূল হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, কিন্তু আমাদের কাছে কেন এটা মনে হচ্ছে এসডিও, দ্যাট মিন এস ফর সান্তাল, ডি ফর ডমিনেন্ট। ডমিনেট দেম, তাকে অধীন করো, তাদেরকে নিচের দিকে ঠেলে দাও, পুশ দেম টু দ্য ব্যাকওয়ার্ড। তাই এসডিও সাহেবকে বলবো, এইডিও সাহেব মহাশয়, আপনার এখান থেকে কোনো জাল সার্টিফিকেট যদি বেরোচ্ছে, তাই আপনি আদিবাসীদের কথা স্মরণে রেখে আপনি ডিসিশন গুলো নেবেন। কারণ এখনো বলছি, আমাদের অনেক বক্তা, অনেক পূর্ববর্তী সবাই বলে গেছে যে আমরা হয়তো এইভাবে আর চুপ করে বসে থাকবো না। একবার দুবার তিনবার
এরকম করতে করে আজকে আমরা প্রায় 100 বছর ধরে একই কথা বলে আসছি, ওই ছড়েঙ্গে নাহি। আমাদের সততা আমাদেরকে ওই কাজ করতে বাধ্য করতে পারে না, সেই জন্য আমরা হয়তো পিছিয়ে আছি, কিন্তু আর নয়।